Hi everyone, welcome to Crafty Chemistry, your online platform for theoretical chemistry. আজকে আমরা এই ভিডিও লেকচারে যে টপিকটা কমপ্লিট করব সেটা হচ্ছে কক্ষক তার আকার। স্পেসিফিক্যালি এই টপিকটা আজকে আমরা কমপ্লিট করব। তো লাস্ট লেকচারে যেটা বা যতদূর পর্যন্ত আমরা দেখেছিলাম সেটা কি, যে এন, এল, এমএল এবং এমএস মানে এই চারটে কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আমরা দেখেছিলাম, এবং সেখান থেকে কি দেখতে পেলাম যে এই যে এন এবং এল বা এই যে এল এবং এম, এদের যে ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সি কার কার ওপর ছিল? আর আর এর ওপর। তাহলে এর ডিপেন্ডেন্সি কার কার ওপর ছিল? এন মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং এল বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ওপরে। এই যে পার্ট, এই পার্টটা কার ছিল অ্যাকচুয়ালি? এই পার্টটা কিন্তু ছিল আমাদের ওয়েভ ফাংশন, যে ছিল ওয়েভ ফাংশন বা সাই, তার পার্ট ছিল আর থিটা এবং ফাই, তার পার্ট ছিল। এবং এই যে এই পার্টটাকে কী বলছিলাম আমরা? রেডিয়াল পার্ট বা অরীয় উপাংশ। রেডিয়াল পার্ট বা কী বলা হচ্ছিল আমাদের? অরীয় অপেক্ষক বা রেডিয়াল ফাংশন। এবার এই যে রেডিয়াল পার্ট বা রেডিয়াল ফাংশন, সেই রেডিয়াল ফাংশন থেকেই অ্যাকচুয়ালি কি দেখতে পাওয়া যায়? কক্ষকের আকার, অরবিটাল। শেষ পর্যন্ত আমরা কি দেখেছিলাম? অরবিটাল মানে অরবিট যে শব্দ, সেই অরবিট শব্দটা 2 ডাইমেনশনাল এবং অরবিটাল শব্দটা অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল। তাহলে এই 3 ডাইমেনশনাল যে শব্দ, সেই 3 ডাইমেনশনাল শব্দ বা 3 ডাইমেনশনাল যে কনসেপ্ট অরবিটাল, এই কনসেপ্টটাই অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কনসেপ্ট। তো এই 3 ডাইমেনশনাল যে অরবিটাল, তার দুটো জিনিস নিয়ে আমাদের কোশ্চেন উঠলো। কি কোশ্চেন? একটা হচ্ছে আমাদের এর আকার বা সাইজ, এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমাদের শেপ বা আকৃতি বা শেপ। এই দুটো জিনিস নিয়ে আমাদের কী হলো? কোশ্চেন উঠলো। এবারে এই যে অরবিটালের আকার কেমন বা আকৃতি কেমন, এদেরকে নিয়েই আমরা আজকের এই লেকচার এবং নেক্সট লেকচার সেটা কন্টিনিউ করব। তো আজকের লেকচারে স্পেসিফিক্যালি আমরা আকার নিয়ে আলোচনা করব। ব্যাপারটা কেমন? যদি এইভাবে ধরা যায় যে এটা ধরো একটা বৃত্ত এবং এটাও একটা বৃত্ত, তাহলে এটা আমাদের কেন্দ্রবিন্দু, এক্ষেত্রে কেন্দ্রবিন্দু এটা, এবং এখানে রেডিয়াস R1 যদি ধরি এবং এখানকার রেডিয়াস যদি R2 ধরি, তাহলে কি বলতে পারবো? অবশ্যই R2 গ্রেটার দেন R1। তার মানে এটা কি? এটা আমাদের হচ্ছে লার্জার বা বড়, এবং এটা কি? রিলেটিভলি স্মলার। কার থেকে? এই R2 থেকে। তাহলে দুটোই তো বৃত্ত, তার মানে এই দুটোর যে সাইজ, সেই সাইজকে কী বলবো আমরা? বৃত্তাকার বা বৃত্তের আকার, এই জিনিসটা বলতে পারি। দুটোই বৃত্ত এবং দুটোর আকার কি? দুটোর আকারই হচ্ছে এরা বৃত্ত, কিন্তু তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে এদের রেডিয়াসে। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আমাদের রেডিয়াসে। মানে কি? একটা রেডিয়াস বড় আর একটা রেডিয়াস ছোট, সেটাকে রিফ্লেক্ট করছে। সেটা রিফ্লেক্ট করছে কাকে? যে এই যে বৃত্ত, সেই বৃত্তটা আমাদের অ্যাকচুয়ালি লার্জার এবং এই বৃত্তটা স্মলার। তার মানে এর আকার বড়, এর আকার ছোট। তাহলে কি বললাম? এর আকার বড়, এর আকার ছোট। তাহলে এটাকে যদি আমি 2 নম্বর বৃত্ত নাম দিই, এটাকে যদি 1 নম্বর বৃত্ত নাম দিই, তো সাইজের দিক থেকে অর্ডারটি কী আসবে আমাদের? 2 নম্বর বৃত্ত বড়, 1 নম্বর বৃত্তটা ছোট। তাহলে আকারের রেসপেক্টে যদি বলি, যে আকার যদি আমাকে দেখতে হয়, তাহলে আমাকে নজর দিতে হচ্ছে কার ওপর? নজর দিতে হচ্ছে রেডিয়াস বা একটা ডিস্টেন্সের ওপর। তাহলে সাইজ এটা কার সাথে রিলেটেড? ডিস্টেন্স বা যদি বৃত্তাকার হয় তাহলে কি বলবো? রেডিয়াস। বা যদি 3Dতে ভাবি, তাহলে 3Dতে ভাবলে কী হবে? 3Dতে ভাবলে আমি একটা গোলক হিসেবে ভাববো, গোলক যার কি আয়তন 4/3 πr3। তার মানে এক্ষেত্রেও রেডিয়াস বা আর এই পার্টটা থেকে যাচ্ছে, রেডিয়াস এই পার্টটা থেকে যাচ্ছে। তার মানে আকার নির্ধারণ করা যে রাশিটা বা আকার কাকে দেখবো? আকার সবসময় দেখবো উইথ রেসপেক্ট টু রেডিয়াস। এবার এই যে রেডিয়াস বা স্মল আর, রেডিয়াসকে কীভাবে বলতে পারি? স্মল আর। তাহলে এই রেডিয়াসের সাথে রিলেটেড যে ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনটা কি? ওয়েভ ফাংশনটা হচ্ছে আমাদের এই জিনিসটা, ক্যাপিটাল আর ব্র্যাকেটে স্মল আর। কারণ শুরুতে বলেছিলাম কি, কোনো একটা ফাংশনকে কীভাবে লেখে? কোনো একটা ফাংশনকে অবশ্যই ব্র্যাকেটে স্মল আর বা স্মল সামথিং কিছু লেখে, যাতে কি বলা যায় যে এর সাথে এ হচ্ছে আমাদের রিলেটেড। তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল আর যেটা কী ছিল? যেটা ছিল কিন্তু আমাদের যে ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনের রেডিয়াল পার্ট, তার ডিপেন্ডেন্সি বা সে কার ওপর নির্ভর করছে? সে নির্ভর করছে এই যে ডিস্টেন্স বা এক্ষেত্রে যে রেডিয়াস বলছি, সেই রেডিয়াসের ওপর। তাহলে আকার যদি বলতে হয়,
আকার নির্দেশন করার জন্য যে পার্ট ওই ফাংশনের অংশগ্রহণ করছে সেই পার্টটা কি অ্যাকচুয়ালি, সেই পার্টটা আমাদের হচ্ছে রেডিয়াল পার্ট বা রেডিয়াল ওয়েভ ফাংশন। এই রেডিয়াল ওয়েভ ফাংশনটা, এবারে এই যে রেডিয়াল ওয়েভ ফাংশন, সেই রেডিয়াল ওয়েভ ফাংশনের কনসেপ্ট থেকে আমরা কি জেনারেট করব, আমরা জেনারেট করব কোনো একটা অরবিটালের সাইজ বা আকার কেমন হচ্ছে। এবার এই যে রেডিয়াল ওয়েভ ফাংশন, একে বিভিন্নভাবে লেখা যায়। বিভিন্নভাবে লেখা যায় বলতে কি, এর বিভিন্ন ফর্ম আমরা নিয়ে এক্সপেরিমেন্ট করব। কেন বিভিন্ন ফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট করব? কারণ আমরা কোশ্চেনটা কী রাখলাম, যে অরবিটালের আকার। তাহলে এবার আমরা জানবো যে অরবিটাল এই জিনিসটা কাকে বলা হচ্ছে। অরবিটালের একটা কনসেপ্ট এরকম হতে পারে, সিঙ্গেল ইলেকট্রনিক ওয়েভ ফাংশন। কি বললাম? সিঙ্গেল ইলেকট্রনিক ওয়েভ ফাংশন। এই সিঙ্গেল ইলেকট্রনিক মানে একটা ইলেকট্রনিক ওয়েভ ফাংশন। তাহলে এই ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা অ্যাকচুয়ালি কি, রেডিয়াল ওয়েভ ফাংশন। রেডিয়াল ওয়েভ ফাংশন এই জিনিসটা। বা আর একটা কনসেপ্ট কী বলতে পারি, যেহেতু অরবিটাল একটা 3D কনসেপ্ট, তার মানে কি, যে দ্য রিজিয়ন ইন 3D স্পেস, মানে এমন একটা ক্ষেত্র কোথায়, ত্রিমাত্রিক দেশে, হোয়ার, যেখানে দ্য প্রবাবিলিটি কথা অর্থ কি, সম্ভাবনা, প্রবাবিলিটি অফ, কার প্রবাবিলিটি মানে কার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং, খুঁজে পাওয়ার, ফাইন্ডিং ইলেকট্রনের খুঁজে পাওয়ার সম্ভাবনা, যে রিজিয়ান ইন 3 ডাইমেনশনাল স্পেস ইজ ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ, সেই রিজিয়ানটাকে কি বলা হচ্ছে আমাদের, অরবিটাল। তাহলে অরবিটাল থেকে যে জিনিসটা জানতে পারলাম সেটা কি, যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, মানে সম্ভাবনায়। অরবিটাল বলতে কিন্তু ইলেকট্রন কোথায় আছে অ্যাকচুয়ালি, সেই প্রিসাইজ পজিশন সেটা জানতে পারছি না, এবং সেটা ভেরিফাই করছি কি দিয়ে, সেটা ভেরিফাই করছি কিন্তু আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে। এবারে কি দেখলাম, যে এমন একটা রিজিয়ান থাকবে যে রিজিয়ানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনাটা সর্বাধিক হবে। তার মানে এটা বলছি না যে ইলেকট্রন ওখানে অবস্থান করছে, মানে এক্স্যাক্ট পজিশন ইলেকট্রনের বলতে পারছি না, কি বলছি, সম্ভাবনা সর্বাধিক। ব্যাপারটা ঠিক কেমন, ওই যে সেম কনসেপ্ট, যদি ফ্যান সুইচ অফ থাকে তাহলে ফ্যানের ব্লেডের পজিশনগুলো আমি ঠিকমতো বুঝতে পারবো, কিন্তু ফ্যান যদি চালিয়ে দেওয়া হয় তাহলে ব্লেডগুলো এমনভাবে ঘুরতে পারবে যাতে 3টা ব্লেডের ইন্ডিভিজুয়াল অবস্থান বা অস্তিত্ব সেটা আমরা বুঝতে পারবো না। কি দেখব আমরা, একটা গোল চাকতির মতো একটা জিনিস দেখব। মানে এটা যদি আমাদের ফ্যানের, তাহলে এই অংশটাকে কী হিসেবে দেখব, এই অংশটাকে দেখব সেই গোল চাকতির মতো অংশ। আর এটা ধরো ফ্যানের দণ্ডটা, তাহলে ফ্যান ঘুরছে, এরকম একটা গোল চাকতির মতো অংশ দেখব। কিন্তু এই চাকতির মতো অংশ দেখার পরেও আমি কিন্তু বলতে পারবো না ফ্যানের ব্লেডটা আমার এই জায়গায় আছে বা ফ্যানের ব্লেডটা এই জায়গায় আছে, মানে সঠিক পজিশন সেটা বলতে পারছি না। কিন্তু কি বলতে পারবো, যে সম্ভাব্য অবস্থান, কি দেখে, যে সম্ভাব্য অবস্থান অবশ্যই বলতে পারবো। কারণ কি, যে সব জায়গায় তো একে দেখতে পাচ্ছি মোটামুটি হবে, তাই তো। তাহলে এর সম্ভাব্য অবস্থান বা প্রবাবল যে পজিশন সেটা বলতে পারবো, কিন্তু এক্স্যাক্ট পজিশন সেটা বলতে পারবো না। কারণ অরবিটাল সবসময় রিলেটেড কার সাথে, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন সেই টার্মটার সাথে। যদি আমাদের প্রবাবিলিটি এই শব্দটা আসে, মানে সম্ভাব্য অবস্থান বুঝতে পারছি, এক্স্যাক্ট অবস্থান যে ক্ষেত্রে বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে আমাদের তাহলে নিশ্চয়ই কিছু প্রবাবল কেস স্টাডি করতে হবে, যে কেসগুলো থেকে আমরা কি ইভালুয়েট করব যে অ্যাকচুয়ালি অরবিটালের সাইজ কেমন হয়। তাহলে ফার্স্ট যেটা আমাদের এক্সপেরিমেন্ট হবে সেটা কি, সেটা আমরা বিভিন্ন গ্রাফ প্লট করব। এই সবগুলোই কি, যে সমস্ত এক্সপেরিমেন্ট করবো সেগুলো হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন। গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন কথার অর্থ কি, যে গ্রাফ দ্বারা সেগুলোকে আমরা দেখব। ফার্স্ট যে গ্রাফ প্লট করবো সেটা কি, ক্যাপিটাল আর ব্র্যাকেটে স্মল আর, মানে ক্যাপিটাল আর ভার্সেস কাকে দেখব, স্মল আর। এই গ্রাফটা কেন, গ্রাফগুলো আকালে বুঝতে পারবে। এখানে আমরা কি দেখলাম, রেডিয়াল ওয়েভ ফাংশনের সাপেক্ষে কাকে প্লট করব, যে এই যে রেডিয়াস বা ডিস্টেন্স তাকে প্লট করব। এটা থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা সেটা দেখব। 2 নম্বর যে প্লট হবে সেটা কি, এর স্কোয়ার। কেন এর স্কোয়ার, এটা তো অ্যাকচুয়ালি সাইয়ের একটা পার্ট। তাহলে এবার সাই থেকে সাই স্কোয়ার সেটা আমাদের কাছে মাচ মোর সিগনিফিক্যান্ট। কেন, কারণ সাই স্কোয়ার সবসময় কি নির্দেশ করে, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন বা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং পার্টিকেল ইন এ পয়েন্ট, কোনো একটা বিন্দুতে ইলেকট্রনের
খুঁজে পাওয়ার যে সম্ভাব্যতা, সেই সম্ভাব্যতাকে প্রকাশ করে। সেই জন্য আমরা কি বললাম যে এই আর আর তার থেকে আমাদের কোন টার্মটা ইম্পর্টেন্ট, আর স্কোয়ার এইটা ভার্সেস স্মল আর, মানে ডিস্টেন্সের সাথে এই যে স্কোয়ার টার্ম মানে অরীয় উপাংশের যে স্কোয়ার টার্ম তাকে প্লট করব। 3 নম্বর যেটা প্লট হবে, 3 নম্বর প্লটে গিয়ে প্রত্যেকটা প্লটই আমি ধরে ধরে বলবো। 3 নম্বর প্লট আমাদের ক্ষেত্রে কী হবে, 4 পাই স্মল আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার ব্র্যাকেট স্মল আর। এই যে তোমরা স্মল আরকে নিয়ে ঘাবড়াবে না, স্মল আর যদি নাও লিখি এখানে একই জিনিস, ইন্টু ডিআর ভার্সেস কাকে প্লট করবো, আর। এই যে 3টে জিনিস, সেই 3টে জিনিস কী কী, প্রথম যেটা সেটা কি, তাহলে কী বললাম, অরীয় অপেক্ষক, তার সাথে রেডিয়াসটাকে প্লট করব। 2 নম্বরটা কি, যে অরীয় অপেক্ষক তার যে বর্গ তার সাথে প্লট করব। এই যে অরীয় অপেক্ষকের বর্গ তাকে কি বলা হচ্ছে, তাকেই বলা হচ্ছে কি ইলেকট্রনের খুঁজে পাওয়ার সম্ভাবনা, ইলেকট্রনের খুঁজে পাওয়ার সম্ভাবনা, তার সাথে আরকে প্লট করব। আর 3 নম্বর যেটা দেখলাম সেটা কি, সেটাকে একটা নতুন শব্দ দিয়ে বলছি, আপাতত শব্দগুলো লিখছি, এই লেকচারের মধ্যে সেগুলো বলবো কি, যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বা পিডিএফ, বা এটাকে কী বলা হচ্ছে আমাদের রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন, বা আরেকটা নাম আছে সেটা কি, যে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি। এই 3টা দিয়ে আইদার হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি, এই 3টে দিয়ে এই যে এইটুকু শব্দকে ব্যাখ্যা করা যায়। ফার্স্ট যে আমাদের গ্রাফিক্যাল প্লট, সেই প্লট সম্বন্ধে আলোচনা করব। সেটা কি বললাম, আর স্মল আর ভার্সেস কাকে, আর, মানে কি অরীয় অপেক্ষক বনাম কি দূরত্ব বা ব্যাসার্ধ। কেন ব্যাসার্ধ শব্দটা উল্লেখ করলাম, কারণ অরবিটাল একটা 3D কনসেপ্ট। এবার 3D হলে যেহেতু গোলক ধরতেই পারি এবং গোলকের নির্দিষ্ট ব্যাসার্ধ থাকেই, ঠিক আছে। এবার এই জিনিসগুলোকে প্লট করব। তো ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিছু ইকুয়েশন দেখব। ইকুয়েশনটা কেমন, যে ধরে নিচ্ছি আর 1s এই অরবিটালের জন্য একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলো দেখি কি, 2 × z/a টু দি পাওয়ার 3/2 e⁻⁻ zr/a, এইটা। আর 2s তার একটা ইকুয়েশন আছে, সেটা কেমন, 1/2√2 z/a টু দি পাওয়ার 3/2 2 - zr/a ইন্টু e⁻⁻zr/2a, এইটা। এবং আর 2p সেটা কি, 1/2√6 z/a টু দি পাওয়ার 3/2 zr/a e⁻⁻zr/2a। এইবারে এই কোয়েশনগুলো দেখে হয়তো একটু চমকে যাচ্ছি, এই কোয়েশনগুলো আমাদের মুখস্থ রাখতে হবে না, বা এইগুলো দেখবে তোমাদের বইতেও দেওয়া নেই। এই জিনিসগুলো শুধু লিখলাম আমি গ্রাফটাকে বোঝানোর জন্য, নাহলে বইতে ডিরেক্ট গ্রাফ করা আছে, এবার কোথা থেকে গ্রাফটা আসলো বা গ্রাফের ফর্মটা ওরকম হচ্ছে কেন সেটা দেখার জন্য জাস্ট আমি লিখলাম। কেউ যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো, কারণ এগুলো ভবিষ্যতে কাজে লাগতেই পারে, ঠিক আছে। তাহলে আমি কি দেখলাম, 1s এটা আমাদের একটা অরবিটাল, 2s অরবিটাল এবং 2p অরবিটাল, এই 3টার ক্ষেত্রে ইকুয়েশন আঁকালাম, দেখলাম। এবার 1s এর ক্ষেত্রে তাহলে আমি গ্রাফটা কার ক্ষেত্রে প্লট করছি, এই যে আর, সেই আরটাই এটা, এই আর এর সাথে কাকে প্লট করলাম, স্মল আর। তাহলে এই টোটাল ইকুয়েশনে স্মল আর কোন জায়গায় আছে সেটা দেখি। এই ইকুয়েশনে কিন্তু আমাদের স্মল আর আছে শুধুমাত্র এই e⁻, এই অংশটাতে 2 কনস্ট্যান্ট z/a কনস্ট্যান্ট, হ্যাঁ, এগুলো কোনো ভেরিয়েবল না, শুধুমাত্র ভেরিয়েবলকে কাকে প্লট করছি, যাকে প্লট করবো সেটাই আমাদের ভেরিয়েবল। তো ভেরিয়েবল এখানে কি, স্মল আর। তাহলে e⁻⁻r, তাহলে এই ফাংশনটা অ্যাকচুয়ালি এইভাবে লেখা যেতে পারে, কেমন, যে সাম কনস্ট্যান্টকে a দিয়ে লিখলাম, e⁻⁻x, এই টার্ম দিয়ে লেখা যেতে পারে। তাহলে e⁻⁻x এর প্লট কেমন হয় সেটা আমাকে দেখতে হবে। e⁻⁻x
তার প্লট কেমন হবে, ধরে নিচ্ছি এটা আমরা এক্সের সাপেক্ষে দেখছি আর এদিকে হচ্ছে আমাদের e⁻⁻x, এইভাবে একটা প্লট করছি। তাহলে যে এই প্লটটা কেমন হবে আমাদের, এই প্লটটা হবে পুরোপুরি এইরকম একটা প্লট, এদিকেও টাচ করবে না এদিকেও টাচ করবে না, এটা হচ্ছে প্লট। এবার এই কনসেপ্টগুলো কাজে লেগেই এই যে আমাদের অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলোর ক্ষেত্রে গ্রাফগুলো, সেই গ্রাফগুলো প্লট করব। তো ফার্স্ট যে গ্রাফ, সেই ফার্স্ট গ্রাফটা দেখা যাক। ফার্স্ট গ্রাফটা তাহলে কি আঁকাচ্ছি, ফার্স্ট গ্রাফটা আমি আঁকাচ্ছি আর এর সাথে আর 1s ব্র্যাকেটে স্মল আর লিখছি, মানে 1s অরবিটালের ক্ষেত্রে আঁকাচ্ছি। তাহলে গ্রাফটা কেমন হবে, এইরকম টাচ করবে না। তারপর 2s এরটা আঁকিয়ে নিই, তাহলে এটা হচ্ছে আমাদের আর সাবস্ক্রিপ্টে 2s স্মল আর এইটা। আর 2s এর সাথে গ্রাফটা কেমন, 2s এর সাথে গ্রাফটা এইভাবে আসবে, এইভাবে গিয়ে এইভাবে চলে যাবে। তারপর আর 3s এর সাথে গ্রাফটা কেমন, এদিকে লিখলাম আর 3s স্মল আর, তার সাপেক্ষে আরকে প্লট করছি। তাহলে এক্ষেত্রে গ্রাফটা কেমন হবে আমাদের, এইভাবে চলে যাচ্ছে, এইভাবে উঠে গিয়ে এরকম, এটাকে আর একটু বাড়িয়ে দিই, এরকম হচ্ছে, এটা হচ্ছে 3s। তারপরে যে গ্রাফ সেটা কি আর, তাহলে 1s 2s 3s গেল। এবার করি 2p, এর সাথে আর এর গ্রাফ কেমন, যখন 2pর সাথে হবে সেটা সবসময় কী করবে, এই বিন্দু থেকে শুরু করবে, এইরকম। তাহলে একই রকমভাবে কাকে হতে পারে 3p, তাহলে আর 3p স্মল আর ভার্সেস আর। তাহলে 3pর গ্রাফটা কেমন হবে, 3pর গ্রাফটা হবে, সরি বেঁকে গেল একটু, এইটা এরকম করে গিয়ে এরকম হবে, মানে এটাকে আর একটু লম্বা করে দাও, এই টাইপের। এবার আমাদের বেঁচে থাকলো কি 3d, তাহলে আর 3d আর তার সাথে আর, এখান থেকে শুরু করে এটা টাচ করবে না। টাচ কেন করছে না বলছি আমি পরে, এটাকে এইভাবে করে দেবে। তাহলে আমাদের 3d, তাহলে এখানে কটা গ্রাফ হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা গ্রাফ আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ গ্রাফগুলো আঁকতে দেয়। ঠিক আছে, এবার একে একে আলোচনা করা যাক। ফার্স্ট যেটা গ্রাফ সেটা হচ্ছে 1s অরবিটালের জন্য। তাহলে 1s অরবিটালের ক্ষেত্রে ইকুয়েশন কি, ইকুয়েশনের ক্ষেত্রে কি বললাম, শুধুমাত্র যেটা ভেরিয়েবল ফ্যাক্টর, ভেরিয়েবল কথা অর্থ যেটা পরিবর্তনশীল, এক্ষেত্রে পরিবর্তনশীল রাশিটা শুধুমাত্র কিন্তু আর, এবং সেটা কিভাবে পরিবর্তন হচ্ছে সবগুলোর ক্ষেত্রে যদি দেখো, সবগুলোর ক্ষেত্রে একটা টার্ম কমন, সেটা কি e⁻⁻r, এক্ষেত্রে e⁻⁻r, এক্ষেত্রে e⁻⁻r, এক্ষেত্রে e⁻⁻r। তার মানে 1s 2s এর ক্ষেত্রে যে গ্রাফগুলো হবে সেগুলো কি সবসময় আমাদের এক্সপোনেনশিয়ালি, ই কথার অর্থ কি এক্সপোনেনশিয়ালি ডিকে কথার অর্থ কি নেমে যাওয়া বা ডিক্রিজিং, শব্দটা কি বললাম এক্সপোনেনশিয়ালি ডিকে, এখানে লিখি এক্সপোনেনশিয়াল ডিকে কথার অর্থ কি যে নেমে যাওয়া, এবং সেটা কীভাবে নামবে এক্সপোনেনশিয়াল। এবার এক্সপোনেনশিয়াল ডিকের যে জেনারেল গ্রাফ, সেই জেনারেল গ্রাফটা এইরকম, সেই জন্য কী হচ্ছে 1s এর গ্রাফটা মাচ মোর সিমিলার লাইক দিস গ্রাফ। 1s এর ক্ষেত্রে যদি আলোচনা করি গ্রাফগুলো, তাহলে ফার্স্ট 1s এর ক্ষেত্রে কী হচ্ছে, 1s এর ক্ষেত্রে কী বলবো, এটা হচ্ছে আমার 0 0 বিন্দু। তার মানে কি, যত আর এর মান বৃদ্ধি পাচ্ছে, মানে নিউক্লিয়াসে তো ইলেকট্রন অবস্থান করছে না, তাহলে নিউক্লিয়াস আর এর মান কত, নিউক্লিয়াস আর এর মান তো 0, কারণ এই যে ব্যাপারটা কেমন, এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, এটা যদি আমাদের ইলেকট্রনের অবস্থান হয়, তাহলে এইটুকু ডিস্টেন্স তো আমাদের আর, তার মানে আর এর মান যত কমাবো তত কী হচ্ছে আমাদের নিউক্লিয়াসের দিকে আসতে থাকবো, এবং আর এর মান যত বৃদ্ধি করব তত কী হচ্ছে আমাদের ইলেকট্রনের কাছে পৌঁছে যাচ্ছে, ব্যাপারটা এরকম। এবং যত আর এর মান বৃদ্ধি পাচ্ছে তত কী হচ্ছে 1s এর ক্ষেত্রে এটা ধীরে 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 এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, এক্সপোনেনশিয়ালি ডিকে মানে কি, যে এটা এর মাইনাস যে ফ্যাক্টর, সেই এর মাইনাস ফ্যাক্টর অনুসারে এটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে ফার্স্ট কি লিখতে পারি, যে এটা আর 1s এর ক্ষেত্রে, আর 1s এর ক্ষেত্রে গ্রাফটার নেচার কেমন, যে আর এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হচ্ছে, এই যে অরীয় উপাংশের গ্রাফ,
অরীয় অপেক্ষক, অরীয় অপেক্ষকের কি হচ্ছে এক্সপোনেনশিয়াল কি হচ্ছে ডিকে হয়। এবার এক্সপোনেনশিয়াল ডিকে হতে হতে কি হচ্ছে সেটা কিন্তু শূন্য বিন্দুতে মিলে যাচ্ছে না, সবার ক্ষেত্রেই শূন্য বিন্দুতে মিলছে না। সুতরাং কেন শূন্য বিন্দুতে মিলছে না সেটা সবার শেষে বলছি, আগে গ্রাফগুলো দেখি। তাহলে 1s এর ক্ষেত্রে গ্রাফ হয়ে গেল। এবার 2s এর ক্ষেত্রে গ্রাফ থেকে কী বুঝতে পারছি, 2s এর ক্ষেত্রে দেখি এই 1s এর মতোই যত আর এর মান বৃদ্ধি হবো এটা আস্তে 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 এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে কী হচ্ছে সেটা আমাদের এই যে আর অ্যাক্সিস, সেই আর অ্যাক্সিসকে টাচ করে যাচ্ছে। আর অ্যাক্সিসকে টাচ করার পর সে কী করছে, নেগেটিভ, এটা তো আর এর পজিটিভ ডিরেকশন এবং এটা আমার নেগেটিভ, কারণ এটা পজিটিভ রিজন, এটা নেগেটিভ রিজন। এই পয়েন্টকে যখনই ক্রস করে গেল তখনই এই গ্রাফটা ঋণাত্মক দিকে চালিত হচ্ছে, এবং ঋণাত্মক দিকে চালিত হওয়ার পর এই পয়েন্টটা কি আমাদের, এই পয়েন্ট হচ্ছে মিনিমা, মানে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছচ্ছে। এবার সেখানে পৌঁছানোর পর সেটা আবার নেগেটিভ রিজিয়নেই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এইটা। তাহলে এই কথাগুলোকেই লিখতে হবে কি, আর 2s এর ক্ষেত্রে যে আর এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, আর এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হয়, যে অরীয় উপাংশ বা অরীয় অপেক্ষকের মান কি হচ্ছে এক্সপোনেনশিয়ালি হ্রাস পাচ্ছে, এক্সপোনেনশিয়ালি হ্রাস পায়, এবং একটি নির্দিষ্ট বিন্দুতে কি হয়, আর এর যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসকে ছেদ করে কি হয়, ঋণাত্মক দিকে, কেন, এটা তো আমার নেগেটিভ ডিরেকশন, ঋণাত্মক দিকে বৃদ্ধি পেতে থাকে, ঋণাত্মক দিকে বৃদ্ধি পেয়ে কী হয়, সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায় বা মিনিমা বিন্দুতে পৌঁছায়। এবং এই পৌঁছানোর পর কী হচ্ছে, ঋণাত্মক দিকেই আবার ঋণাত্মক দিকেই বৃদ্ধি পেতে কী হবে, ঋণাত্মক দিকে বৃদ্ধি পেতে এক সময় সে এই যে আমাদের আর, সেই আরের সাথে প্যারালাল হয়ে বেরিয়ে চলে, আর অক্ষের বা অক্ষকে প্রায় ছুঁয়ে ফেলে। এই ছুঁয়ে ফেলার কারণ সেটা একটু পরে বলছি। তাহলে একই রকমভাবে এই 3s এর ক্ষেত্রে কী বলা যায়, আর এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ঠিক একই রকম সিমিলার, যে আর এর মান, এই যে আর এর মান মানে স্মল আর এর মান সেটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কী হয়, এই ক্যাপিটাল আর সে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে থাকে। এবার এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে করতে একটা নির্দিষ্ট বিন্দুতে, কোথায়, আর এর মানে স্মল আর এর একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, এবং ছেদ করার পর সেটা কী হয়, যে ঋণাত্মক দিকে চালিত হয়। ঋণাত্মক দিকে চালিত হওয়ার পর একটা সর্বনিম্ন বিন্দু বা মিনিমাতে পৌঁছায়। মিনিমাতে পৌঁছানোর পর সে আবার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, এবং বৃদ্ধি পাওয়ার পরে এবারে কী হচ্ছে, দ্বিতীয়বার আরেকটা নির্দিষ্ট বিন্দুতে, আর এর একটা নির্দিষ্ট বিন্দুতে দ্বিতীয়বার ছেদ করার পর সে আবার ধনাত্মক দিয়ে চালিত হয়। কেন, কারণ এই ডিরেকশনটা আমার পজিটিভ এবং এই ডিরেকশনটা নেগেটিভ, ধনাত্মক দিকে চালিত হয়, এবং ধনাত্মক দিকে চালিত হওয়ার পর সে কী চলছে, একটা ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে পৌঁছায়। এই পয়েন্টটা কি আমাদের, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট। এবার ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছানোর পর তারপর সে আবার ধীরে ধীরে নামতে থাকে, এবং নামার পর অ্যাটলিস্ট মানে সবচেয়ে শেষে কী দেখা যায়, যে এই আর অ্যাক্সিস, সেই আর অ্যাক্সিসেরকে প্রায় ছুঁয়ে বেরিয়ে চলে যায়। তাহলে এটা 3s এর ক্ষেত্রে বলতে পারি। এগুলো লিখছি না কারণ সেম ভাষা একই রকমই। এবার চলে আসবো কি টুপির ক্ষেত্রে কনসেপ্টটা কেমন দেখো। এগুলোর ক্ষেত্রে যেমন শুরু থেকেই এক্সপোনেনশিয়াল একটা ডিকে হচ্ছিল, এক্সপোনেনশিয়াল ডিকে, কিন্তু যখন টুপির ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সপোনেনশিয়াল ডিকে শুরুতে হয় না। শুরুতে কী হয়, আর এর মান যখন শূন্য থাকে সেই বিন্দু থেকে গ্রাফটা ঊর্ধ্বমুখী হয়। আর এর মান যখন শূন্য সেই বিন্দু থেকে গ্রাফটা ঊর্ধ্বমুখী হয়, মানে পজিটিভ ডিরেকশনে আস্তে আস্তে পৌঁছতে থাকে। এবার পজিটিভ ডিরেকশনে যত চলতে থাকছে
চলতে চলতে আমাদের কী হবে, একটা ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে পৌঁছাবে বা সর্বোচ্চ বিন্দুতে গিয়ে পৌঁছাবে। এই সর্বোচ্চ বিন্দু যখন পৌঁছে যাবে, পৌঁছানোর পর সে এবার কি হয় যে পজিটিভ দিকেই ডিক্রিজ করতে করতে থাকে, এবং ডিক্রিজ করতে করতে যত আরের মান বৃদ্ধি পায় তত কি সেটা প্রায় আরের প্যারালালে বেরিয়ে যায়, বা এই আর যে অ্যাক্সিস সেই আর অ্যাক্সিসকে মোটামুটি ছুঁয়ে বেরিয়ে চলে যায়। এটা টুপির ক্ষেত্রে বলবো। টুপির ক্ষেত্রে নোট ডাউন করবো কি, যে টুপির ক্ষেত্রে আর যখন শূন্য সেখান থেকে গ্রাফটা শুরু হচ্ছে, কিন্তু 1s 2s বা 3s তাদের ক্ষেত্রে কিন্তু আর যে ক্ষেত্রে শূন্য, আর যে ক্ষেত্রে শূন্য বা আর যে ক্ষেত্রে শূন্য সেখান থেকে কিন্তু গ্রাফটা আমাদের শুরু হচ্ছে না। এরকমভাবে থ্রিপির কনসেপ্টটা কেমন, টুপির মতোই, যে শূন্য বিন্দু থেকে শুরু হচ্ছে, শূন্য বিন্দু থেকে শুরু হয়ে সে ঊর্ধ্বমুখী হচ্ছে, ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছাবে, ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছানোর পর সে আবার নিচে নামতে থাকবে, নিচে নেমে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে আরকে ছেদ করছে, এবং ছেদের পর সে কি হচ্ছে ঋণাত্মক ডিরেকশনে চালিত হচ্ছে। ঋণাত্মক ডিরেকশনে চালিত হওয়ার পর সে একটা মিনিমাম বিন্দুতে পৌঁছাচ্ছে, এবং মিনিমাম বিন্দুতে পৌঁছানোর পর সে আবার ঊর্ধ্বমুখী হয়ে কী হবে, এই আর অ্যাক্সিসের সাথে প্যারালালে চলে গিয়ে মোটামুটি আর অ্যাক্সিসকে ছেদ করে বেরিয়ে চলে যায়। এটা গেল থ্রিপির ক্ষেত্রে। এবার থ্রিডির ক্ষেত্রে কেমন করে আসবো, থ্রিডির ক্ষেত্রে থ্রিডির গ্রাফটা এবং দেখো টুপির গ্রাফটা মোটামুটি কিন্তু দেখতে সেম হচ্ছে, কিন্তু আদৌ কিন্তু জিনিসটা সেম না। কেন? কারণ টুপির ক্ষেত্রে এই যে প্রথম যে রিজিয়নটা, মানে এই গ্রাফটা, এই অংশটা, গ্রাফের এই অংশটা, সেই অংশটা কি টুপির দিকে কিন্তু সরে থাকে, কিন্তু যখন থ্রিডির ক্ষেত্রে দেখতে হচ্ছে, থ্রিডির ক্ষেত্রে কিন্তু এটা একটু হেলে অবস্থান করছে, মানে এই দিকে হেলে অবস্থান করছে, আর টুপির ক্ষেত্রে এটা কিন্তু এই দিকে হেলে অবস্থান করছে। এইটা কিন্তু টুপি এবং থ্রিডির মধ্যে ডিফারেন্স। উপরন্তু কী হয়, টুপির ক্ষেত্রে পরের যে হাম্প, মানে গ্রাফের পরের অংশ, সেটা কি সেটা বেশি এরকম ছুঁয়ে চলে যাচ্ছে, সেটা এরকম বেশি ছুঁয়ে চলে যাচ্ছে। কিন্তু এই থ্রিডির ক্ষেত্রে পরের গ্রাফটা দেখবে, পরের গ্রাফটা কিন্তু শেষ যে রিজিয়ান, মানে আরের মান যখন খুব বেশি সেক্ষেত্রে ছুঁয়ে যাচ্ছে, তার আগের অংশটার এই অংশটা এবং এই অংশটা মোটামুটিভাবে সিমিলার বা সিমেট্রিক। যদি এখান থেকে আমি একটা তল কল্পনা করি, তাহলে দেখবে এই দিককার অংশটা এবং এই দিককার অংশটা একই রকম। এই যে যদি একটা তল কল্পনা করি, তাহলে ধরা যাচ্ছে না একটা ধনুকের মতো অংশ, দেখে তো কিন্তু ধনুকের মতো অংশ না। কেন? কারণ এইটা এদিকে বেশি হেলে আছে। এই ডিফারেন্সগুলো কিন্তু পরীক্ষায় যখন ধরো কোনো শর্ট কোশ্চেন অপশন দিয়ে এই ছবিগুলো আঁকিয়ে দেবে, তখন কিন্তু এই ডিফারেন্সগুলো দেখে চিনতে হবে যে কোনটা টুপির গ্রাফ, কোনটা বা থ্রিডির গ্রাফ। এইটা এবারে এই 2s এর ক্ষেত্রে একটা কথা বলার ছিল। কথাটা কেমন, এই বারবার একটা শব্দ বলছি, কি যে সমস্ত জায়গায় কাট করে যাচ্ছে, যে সমস্ত জায়গাগুলো ছেদ করে যাচ্ছে, হলো সেই জায়গাগুলোতে আমি বারবার একটা শব্দ উচ্চারণ করছি, কি নির্দিষ্ট একটা বিন্দুতে গিয়ে ছেদ করছে। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু, যে নির্দিষ্ট বিন্দুতে গিয়ে গ্রাফগুলো কী হচ্ছে, ছেদ হচ্ছে। ছেদ হওয়ার পর যদি কোনো গ্রাফ পজিটিভ ডিরেকশনে থাকে, সেটা ছেদ করার পর নেগেটিভ ডিরেকশনে চলে যায়, বা উল্টোভাবে কী বলতে পারি, কোনো একটা গ্রাফ নেগেটিভ ডিরেকশন ছিল, সে ছেদ করার পর পজিটিভ ডিরেকশনে চলে আসছে। তার মানে জাস্ট গ্রাফের যে সাইন, সেই গ্রাফের সাইন চেঞ্জ হচ্ছে, বা এই যে তরঙ্গের যে সাইন, সেই তরঙ্গের সাইনটা চেঞ্জ হচ্ছে। তাহলে যে বিন্দুতে গিয়ে ছেদ করে সেই বিন্দুটাকে কী বলবো, সেই বিন্দুটাকে আমি কি বলবো, যে নোডাল পয়েন্ট। নোডাল পয়েন্ট যা বাংলায় বলা হচ্ছে কি পর্ববিন্দু, বা যাকে বলা হচ্ছে আমাদের রেডিয়াল নোড। এটা বা কি বলা হচ্ছে স্ফেরিক্যাল নোড। তাহলে এই বারবার করে নোড এই শব্দটা চলে আসছে। তাহলে নোড বা নোডাল পয়েন্ট এই শব্দটা কাকে বলা হয়, এমন একটা বিন্দু যে বিন্দুকে ছেদ করার পর এই যে অরীয় উপাংশ, সেই অরীয় উপাংশ নিজের অপেক্ষকের যে চিহ্ন বা ওয়েভ সাইন, সেটাকে পুরোপুরি ধনাত্মক দিক থেকে ঋণাত্মক চিহ্নে পরিবর্তন করছে বা পরিণত করছে। তাহলে কী লিখব, যে এমন একটি বিন্দু বা কি বলতে পারবো স্থান, যাকে অতিক্রম করার পরকে অরীয় অপেক্ষক নিজের অপেক্ষকের চিহ্ন, এই যে অপেক্ষকের চিহ্ন, এই শব্দটাকে ইংরেজিতে বলা বেশি বেটার, কি ওয়েভ সাইন, অপেক্ষকের চিহ্ন পরিবর্তন করে সেই বিন্দুটাকে কি বলছি, সেই বিন্দুটাকে বলছি নোডাল পয়েন্ট বা রেডিয়াল নোড। বা একে অন্যভাবে বলা যায়, কেমন, যে জিনিসটাকে এইভাবে বলা যায় না, যে যখন আমি ওয়েভ পাচ্ছি সে মুহূর্তে
আমি অরবিটাল খুঁজে পাচ্ছি বা ইলেকট্রনকে খুঁজে পাচ্ছি। কেন অরবিটাল বলতে বলেছিলাম কি সিঙ্গেল ইলেকট্রনিক ওয়েভ ফাংশন। তো যখন আমি একটা ওয়েভ ফাংশন পাচ্ছি বা ওয়েভ পাচ্ছি তার মানে কি সেখানে ইলেকট্রনের অবস্থানের একটা নিশ্চয়তা আছে। কিন্তু এই পজিশনে গিয়ে তো একে পুরোপুরি ছেদ করে যাচ্ছে। নর্মালি এভাবে ভাবো যে এটা আমার পজিটিভ ডিরেকশান, এটা আমার নেগেটিভ ডিরেকশান, তাহলে এটা তো আমার জিরো বিন্দু। তাহলে পজিটিভ ডিরেকশান থেকে কোনো একটা জিনিস আসছিল সেই নেগেটিভ ডিরেকশানে চলে যাবে, কেমন করে সম্ভব? নিশ্চয়ই আমি +5 থেকে যদি -5 যেতে যাই তাহলে +5 থেকে কমতে 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 আমাকে 0 এই বিন্দুটাতে আসতে হবে। তারপর 0 থেকে ধীরে 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 আমি কি -5-এ পৌঁছাবো। সেই 0 রিজনে পৌঁছালাম, যে 0 রিজনে কি হচ্ছে ইলেকট্রনের খুঁজে পাওয়ার যে সম্ভাবনা সেটা থাকছে না। সেটা বা কি বলতে পারি, নোড হচ্ছে এমন একটা পয়েন্ট যে ক্ষেত্রে আমাদের সেই সাই ইজ ইকুয়ালস টু 0, কারণ ইলেকট্রন নেই, তার ওয়েভ ফাংশন কেমন করে থাকবে, তাই তো? এক্ষেত্রে এই পয়েন্টে গিয়ে তো কোনো ওয়েভ ফাংশন পাচ্ছি না বা কোনো ওয়েভ পাচ্ছি না, এই পয়েন্টে তো ছেদ করে যাচ্ছে এইটা। এবং এটাই অ্যাকচুয়ালি কাকে সিগনিফাই করে, আর স্মল আর ইজ ইকুয়ালস টু 0 তাকে। সেটা কোথায়? সেটা একমাত্র নোডাল পয়েন্ট, সেক্ষেত্রেই সম্ভব। এবং এই নোডাল পয়েন্টটা যেহেতু কার থেকে আসছে, অরীয় উপাংশ থেকে আসছে, সুতরাং এই ধরনের নোডাল পয়েন্টকে কী বলছি আমি? রেডিয়াল নোড। এবং রেডিয়াল নোড বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? n-l-1। খুব ইম্পর্টেন্ট সূত্র, মার্ক করে নিতে হবে। কি? n-l-1। তার মানে রেডিয়াল নোড দুটো কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভরশীল। কারা কারা? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এদের ওপর কারা নির্ভরশীল? রেডিয়াল নোড তারা নির্ভরশীল। এবারে যদি আমি বলি এই 3p অরবিটাল, তাহলে 3p অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোডের সংখ্যা কত হবে? খুব ইজি বের করা। কি অ্যাকচুয়ালি এই যে 3p সেটা কি অ্যাকচুয়ালি nl, এটা তো আমাদের জেনারেল ফর্ম টু রিপ্রেজেন্ট এনি অরবিটাল। কি এটা অ্যাকচুয়ালি অরবিটাল রিপ্রেজেন্টেশন জেনারেল ফর্ম। তাহলে এক্ষেত্রে n এর মান কত? n ইজ ইকুয়ালস টু 3 এবং l এর মান কত? p যদি হয় l এর মান হয় 1। তাহলে n-l-1 কত? n-l-1 কত? 3 - 1 - 1, তাহলে কত পাচ্ছি? 1 হলো আমাদের কি রেডিয়াল নোড। আর একটা উদাহরণ যদি করি, যে সাপোজ হচ্ছে আমি 3D এর ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে n এর মান কত? 3, d এর জন্য l এর মান কত? s যদি হয় তাহলে 0, p যদি হয় 1 এবং যদি d হয় তাহলে কত হচ্ছে আমাদের 2। তাহলে n-l-1 কত হবে? 3 - 2 - 1, কত হচ্ছে? 0। তাহলে 3Dর ক্ষেত্রে কোনো রকম আমাদের রেডিয়াল নোড বা এই নোডাল পয়েন্ট সেটা নেই। আরও কিছু উদাহরণ প্র্যাকটিস করব ঠিক একই রকমভাবে। তাহলে আমরা এই যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলোর ক্ষেত্রে বের করি। তাহলে 1s এই অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোড কত হবে? 2s, 2p, 3s, 3p এবং 3d, এবং তার সাথে 4s তার ক্ষেত্রেও বের করে নিই এবং 4d এর ক্ষেত্রেও বের করে নিই। তাহলে 1s এর ক্ষেত্রে কত হচ্ছে? n ইজ ইকুয়ালস টু 1, l ইজ ইকুয়ালস টু কত? 0। তাহলে এক্ষেত্রে রেডিয়াল নোড n-l-1 কত হচ্ছে? 1 - 0 - 1 ইজ ইকুয়ালস টু 0। 2s এর জন্য n ইজ ইকুয়ালস টু 2, l ইজ ইকুয়ালস টু 0। কেন? s হলে 0 হয়, আমরা জানতাম তো যে s p d f এর আগের লেকচারে বলা হয়েছে। যদি কেউ এটা না দেখে থাকো তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা এই আই বাটন ক্লিক করো, সেটা দেখে নেবে এই লেকচারটা। এদের জন্য l এর মান কত? 0, 1, 2, 3 এটা জানি। তাহলে এখানে বসানো যাক n-l-1 কত? 2 - 0 - 1 ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে। 2pর জন্য n ইজ ইকুয়ালস টু 2 আর l এর মান কত হচ্ছে? 1। তাহলে কত হবে? 2 - 1 - 1 ইজ ইকুয়ালস টু 0। 3s এর জন্য n ইজ ইকুয়ালস টু 3, l এর মান 0, 3 - 0 - 1 কত পাচ্ছি? 2। 3pর ক্ষেত্রে n ইজ ইকুয়ালস টু 3, l ইজ ইকুয়ালস টু 1, 3 - 1 - 1 ইজ ইকুয়ালস টু 1। 3dর ক্ষেত্রে n ইজ ইকুয়ালস টু 3, l এর মান 2, তাহলে 3 - 2 - 1 ইজ ইকুয়ালস টু 0। 4s এর ক্ষেত্রে n ইজ ইকুয়ালস টু 4, l ইজ ইকুয়ালস টু 0, তাহলে 4 - 0 - 1 ইজ ইকুয়ালস টু 3। এবং 4dর ক্ষেত্রে কত হবে? n ইজ ইকুয়ালস টু 4, l এর মান 2, তাহলে 4 - 2 - 1 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের? 1। এবার এই যে রেডিয়াল নোটগুলো ক্যালকুলেশন করলাম সেই রেডিয়াল নোটগুলোর সাথে আমার ছবির মিল পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখি। 1s এর ক্ষেত্রে রেডিয়াল নোট কত আসলো? 0। তার মানে কি 1s এর গ্রাফটা এমন গ্রাফ হবে যেটা কোনোভাবেই
আমাদের যে রেডিয়াস, সেই রেডিয়াসকে গিয়ে ছেদ করবে না। তাই দেখছি যে রেডিয়াসের যে অ্যাক্সিস তাকে কোনোভাবেই ছেদ করছে না। তার মানে এই গ্রাফটা, এই যে সূত্র, সেই সূত্র থেকে ভেরিফাইড হলো। 2s এর ক্ষেত্রে কি একটা রেডিয়াল নোড পেলাম, তার মানে কী হবে, আর অ্যাক্সিসে যে কোনো একটা মাত্র বিন্দু দিকে ছেদ করবে। 2s এর গ্রাফ কোনটা, এই যে 2s এর গ্রাফ কী হচ্ছে, কেবলমাত্র এই পয়েন্টে গিয়ে ছেদ করছে, আর কোথাও ছেদ করছে না। তাহলে এটাকে আমি কী বলতে পারবো, এটাকে আমি বলতে পারবো রেডিয়াল নোড। আর এখানে আমাদের কি নো নোড, কোনো রকমই নোড নেই। 3s এর ক্ষেত্রে দেখি, 3s এরটা দেখিনি, 3s এর ক্ষেত্রে দুটো আসছে, তার মানে কি দুটো পয়েন্টে ছেদ করতে হবে। ঠিক, দুটো পয়েন্টে ছেদ করলো, তার মানে আমাদের কি এটা 2 রেডিয়াল নোড, এটা 3s এর ক্ষেত্রে। এবার 2pর ক্ষেত্রে কত, 2pর ক্ষেত্রে 0, মানে 2pর ক্ষেত্রেও কোনো রকম রেডিয়াল নোড থাকবে না, তাই এটা কোনোভাবেই ছেদ করছে না। এবার তোমরা বলতে পারো যে r = 0, সেখানে তো ছেদ করে আছে না। আমরা সবসময় রেডিয়াল নোড যে কনসেপ্টটা, সেটা তখনই খাটাই যখন r = 0 এবং r = এই দুটো পয়েন্ট বাদ দিয়ে আর এর অন্য কোনো পয়েন্টে গিয়ে যদি ছেদ করে, তখন তাকে রেডিয়াল নোড বলা হয়। কি বললাম, r = 0 বা r = এই দুটো পয়েন্ট বাদ দিয়ে অন্য কোনো পয়েন্টে গিয়ে যদি ছেদ করে, তখন তাকে রেডিয়াল নোড ধরা হচ্ছে। তার মানে এটা তো আমার r = 0 এই পয়েন্টে গিয়ে পড়ছে, তার মানে এটাকে আমি নোড ধরতে পারবো না। তাহলে এর ক্ষেত্রেও নো নোড, 0 রেডিয়াল নোড। এটা কার ক্ষেত্রে ছিল, এটা সম্ভবত 3pর ক্ষেত্রে ছিল, 3pর ক্ষেত্রে। তাহলে 3pর ক্ষেত্রে কত আসা উচিত, 3pর ক্ষেত্রে একটা আসা উচিত, ঠিক একটা রেডিয়াল নোড আসলো, তাহলে এখান থেকে একটা রেডিয়াল নোড এইটা। এবং 3dর ক্ষেত্রে, 3dর ক্ষেত্রে দেখি, 3dর ক্ষেত্রে 0, ঠিক তাই, কারণ এটা তো আমার r = 0 পয়েন্ট, এই পয়েন্টে তো রেডিয়াল নোড ধরতে পারবো না। একদম স্টার্টিং পয়েন্ট এবং একদম এন্ডিং পয়েন্ট, সেখানে রেডিয়াল নোড ধরা হয় না, তার মধ্যবর্তী কোনো একটা বিন্দু দিকে ছেদ করতে হবে। এখানেও সেই মধ্যবর্তী কোনো বিন্দু নেই, তাহলে এই ক্ষেত্রেও কি আমাদের 0 রেডিয়াল নোড। আশা করি এই রেডিয়াল নোডের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়, এই ধরনের শর্ট কোশ্চেনই দেয়, যে তুলে দেবে আমাদের কোনো একটা অরবিটাল, তার রেডিয়াল নোড বের করতে দেবে। ধরা যাক 5f, তার রেডিয়াল নোড কটা, তাহলে n এর মান দরকার আমাদের এবং l এর মান দরকার। এই দুটোকে বিয়োগ করব কোন সূত্র দিয়ে, n - l - 1, এই সূত্রটা আমরা মনে রাখবো ফর রেডিয়াল নোড ক্যালকুলেশন। আমরা রেডিয়াল নোড ক্যালকুলেশন সেটা তো দেখলাম, কিন্তু এবার যদি একটা প্রশ্ন বলা হয় যে রেডিয়াল নোড সংখ্যা, সেটা তো বের করতে পারছি, কিন্তু এই যে বলছি নির্দিষ্ট আর ডিস্টেন্সে গিয়ে রেডিয়াল নোড পাচ্ছি, এই ডিস্টেন্সটা কীভাবে বের করব। একটা উদাহরণ দেখাই, 2s এর ক্ষেত্রে যদি দেখাই, কি বললাম, রেডিয়াল নোডের ক্ষেত্রে কোনো রকম রেডিয়াল ওয়েভ ফাংশন খুঁজে পাচ্ছি না, তার মানে কি লিখতে পারি, অ্যাট রেডিয়াল নোড আমাদের r স্মলার, এটা শূন্য হচ্ছে, কারণ এই ক্ষেত্রে তো আমি কোনো রকম ওয়েভ ফাংশন খুঁজে পাচ্ছি না। তাহলে এই r 2s, এটা তো একটা ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনকে শূন্য করে দিতে পারি। তাহলে আমরা কি আসবে, 0 = 1/2√2 z/a টু দি পাওয়ার 3/2 2 - zr/a e টু দি পাওয়ার -zr/2a, এই জিনিসটা আসবে কেন, কারণ এটা শূন্য হলে আমরা রেডিয়াল নোড পাবো। তাহলে দেখা যাক এইটুকু পোর্শন ধ্রুবক, তেমন ধ্রুবক এদিকে চলে আসলে কী হবে, আমার ≠ 0 হবে। কারণ এখানে কটা পার্ট, এই একটা পার্ট, ধরো এই একটা পার্ট আর এই একটা পার্ট, তোমার তিনটে রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি শূন্য করতে পারি, কিন্তু তার মধ্যে কী দেখা যায়, এটা তো আমার ধ্রুবক, ধ্রুবকটা তো কোনোদিন শূন্য হতে পারে না, তাহলে টোটাল ফাংশনটাই শূন্য হয়ে যেত। কেন, কারণ এটা যদি ধ্রুবক হয় এবং এর মান যদি শূন্য হয়, সেটা শূন্য দিয়ে এর গুণ শূন্য, তার মানে এইটা ≠ 0 ফার্স্ট। এটা এবার e টু দি পাওয়ার -zr/2a, দেখা যাবে কি, এই যে e টু দি পাওয়ার যে ফাংশন, সেই e টু দি পাওয়ার ফাংশনের মান আমার ≠ 0 হয়, তাহলে শূন্য কে হলো, শূন্য হলো শুধুমাত্র এইটা। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, 2 - zr/a, এইটা = 0, তোমার 2 - zr/a, এটা তাহলে সমান সমান করে দিতে পারি। তাহলে এখান থেকে r এর মান কত আসছে, r = কত আসছে, 2r/z। এবার যদি ফর হাইড্রোজেন করি, ফর হাইড্রোজেন অ্যাটম, তাহলে আমার কি z এর মান 1, তাহলে এখান থেকে কী বসাতে পারি, r = 2a, এবং এই শব্দটা মনে আছে কিনা তোমাদের, এই শব্দটাকে সম্ভবত ফার্স্ট বা সেকেন্ড লেকচারে বলা হয়েছিল, এটাকে কি বলা হয়, ফার্স্ট বোর রেডিয়াস, ফার্স্ট বোর রেডিয়াস। আর এর মান যখন প্রথম যে বোরের রেডিয়াস, সেই বোরের রেডিয়াসের দ্বিগুণ হবে, সেই পয়েন্টে গিয়ে আমি কী পাবো, 2s অরবিটালের জন্য, 2s অরবিটালের জন্য কটা নোড, 2s অরবিটালের জন্য আমার রেডিয়াল নোড একটা, তাহলে সেই ডিস্টেন্সে গিয়ে আমি ফার্স্ট রেডিয়াল নোড পাবো। তার মানে কি, এই যে এইটুকু ডিস্টেন্স আমাদের কত, এইটুকু ডিস্টেন্স অ্যাকচুয়ালি আমাদের 2a, এই ডিস্টেন্সটা মানে ফার্স্ট বোর রেডিয়াসের দ্বিগুণ,
এই ডিস্টেন্স। লেকচারের মাঝে একটা কথা বলেছিলাম কি, এই যে প্রত্যেকটা গ্রাফ, সেই প্রত্যেকটা গ্রাফ কি হচ্ছে আমাদের আর এর মান যত বেশি হতে থাকবে তত কিন্তু সেটা আমার আর এর যে অ্যাক্সিস, সেই আর অ্যাক্সিস কিন্তু ছেদ করে না। কি বলতে পারি, ধরি এটা আমার 0 বিন্দু এবং এটা হচ্ছে আমার ইনফিনিটি, মানে যতই দিয়ে যাচ্ছি তত আমরা ইনফিনিটি ডিরেকশনে যাচ্ছি। তখন আর যখন আমি ইনফিনিটির দিকে যাচ্ছি তখন কি হচ্ছে, অবজারভেশনটা কি, যে আরকে প্রায় ছুঁয়ে যাচ্ছে কিন্তু আরকে কিন্তু পুরোপুরি টাচ করছে না। কেমন, এক্ষেত্রে যেমন আরকে এই গ্রাফটা টাচ করলো কিন্তু এই পয়েন্টে কিন্তু টাচ করছে না, ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে ছুঁয়ে বেরিয়ে যাওয়া, তার কারণটা কি? কারণটা হচ্ছে এটা, আমরা সবসময় কি দেখছি, আমরা সবসময় দেখছি ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাব্য বা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, মানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা সেটা। তার মানে এটা বলতে পারবো না যে ইলেকট্রন এই পয়েন্ট থেকে শুরু হয়ে এই পয়েন্টে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা এই পয়েন্টে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, সেটা আমরা বলতে পারছি না। কিন্তু তাহলে সেটা যদি বলতে পারতাম তাহলে এটা আমি টাচ করে দিতে পারতাম। সেকেন্ড দেখবো কি, সেকেন্ড দেখবো অরীয় উপাংশের অরীয় অপেক্ষকের বর্গের সাথে এর গ্রাফ, মানে কি আমাদের আর স্কোয়ার ব্র্যাকেটে স্মল আর ভার্সেস স্মল আর, এর গ্রাফটা হচ্ছে দেখবো। এর গ্রাফটা কেন দেখা ইম্পর্টেন্ট, কারণ আমরা বারবার বলছি কি যে সাইয়ের থেকে সাই স্কোয়ার, সেই শব্দটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। কি সাই স্কোয়ার, এই শব্দটা কাকে নির্দেশ করছে? এই শব্দটা ঠিক আগের লেকচারগুলোতে বলা হয়েছিল, এই শব্দটা কি আমাদের কাকে নির্দেশ করে? ইলেকট্রনের খুঁজে পাওয়ার সম্ভাবনা বা probability of finding ইলেকট্রন, তাকে নির্দেশ করে কোথায়? একটি নির্দিষ্ট বিন্দুতে, একটি নির্দিষ্ট বিন্দুতে, অ্যাট এনি ডিফাইনেড পয়েন্ট, সেখানে বের করছি। তাহলে আর স্কোয়ারের যে গ্রাফ সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এবার এই গ্রাফগুলো যা শুধুমাত্র মানে তোমরা প্র্যাকটিস করে তাহলেই হয়ে যাবে। শুরু করি 1s-এর সাথে, কি বললাম, আর স্কোয়ার ফর 1s, এর সাথে আর এর গ্রাফ হবে আমাদের এইরকম, না এইদিকে ছেদ করবে না এইদিকে ছেদ করবে, কনসেপ্ট একই। তারপরে যে গ্রাফ, তাহলে 2s-এর সাথে দেখি আর 2s স্মল আর স্কোয়ার, এর সাথে আর এর গ্রাফ। তো 2s-এর ক্ষেত্রে কেমন ছিল? 2s-এর ক্ষেত্রে গ্রাফটা হবে ঠিক এইরকম আসবে, এরকম আসার পর এইরকম চলে যাবে 2s-এর গ্রাফটা। 3s-এর গ্রাফটা আমাদের কেমন হবে? ধরো এটা আর 3s স্মল আর স্কোয়ার আর 3s-এর গ্রাফটা কেমন হবে? 3s-এর গ্রাফটা এইরকম হবে, এইরকম হয়, এইরকম, তারপরে এরকম করে বেরিয়ে যাবে, মানে যেভাবে আমাদের বেরিয়ে যাচ্ছিল আর কি, এইভাবে বেরিয়ে যাবে। এটা তো হচ্ছে চোখা হয় না, এইরকম হবে 3s-এর গ্রাফটা। এবার 2p-র গ্রাফটা কেমন হবে? আর 2p স্মল আর স্কোয়ার ভার্সেস আর। 2p-র গ্রাফটা ওই ক্ষেত্রে কেমন ছিল? ওই ক্ষেত্রে ছিল আমাদের এইরকম করে। তাহলে এর ক্ষেত্রে হাম্পটা একটু বেশি হবে, কেন? কারণ স্কোয়ার টার্ম দিয়ে যখন বলছি, স্কোয়ার 5-এর স্কোয়ার বেশি হচ্ছে মানটা, সেই জন্য। তারপর কি ছিল আমাদের? আর 3s। 3D-র ক্ষেত্রে দেখা যাক 3D-র ক্ষেত্রে গ্রাফটা কেমন ছিল? 3D-র ক্ষেত্রে গ্রাফটা ঠিক তাহলে এইরকম হবে, মানে যে মানগুলো স্কোয়ার সেই মানগুলো হাম্প কত হতো? এই যে একটা ঢিবির মতো অংশ, সেই ঢিবির মতো অংশগুলো সবসময় বেশি হবে। এই যে গ্রাফগুলো, সেই গ্রাফগুলো যে জেনারেল ফিচার আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে কীভাবে বলতে পারি যে 2p 3D এদের যে গ্রাফ, সেই গ্রাফটা কি আর = 0 বিন্দু সেখান থেকে শুরু হয়েছে, কিন্তু 1s 2s বা 3s এদের গ্রাফ কিন্তু আর = 0 সেই বিন্দু থেকে শুরু হয়নি। উপরন্তু কি, যত আমরা আর এর মান বৃদ্ধি করছি তত সেটা কি হচ্ছে, তত কিন্তু সেটা ধীরে ধীরে এই আর অ্যাক্সিসের সাথে মিশে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, মানে টেন্স টু কাট, মানে
কাট করার মতো অবস্থায় যাচ্ছে, কিন্তু আদৌ কিন্তু কাট করছে না। শুধুমাত্র গ্রাফগুলো কীভাবে আঁকতে হবে এই ডেসক্রিপশনে শুধু জেনে রাখো, আর কিছু এখান থেকে আমাদের দরকার নেই। এবার একটা নতুন কনসেপ্ট যেটা আমাদের 3 নাম্বার ছিল, কী ছিল সেটা, আমরা কার সাথে কাকে প্লট করছিলাম। 3 নাম্বারের ক্ষেত্রে কী বলা হচ্ছিল, 4 পাই স্মল আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার ডিআর, এটা ভার্সেস স্মল আর, এই গ্রাফটা প্লট করা হচ্ছিল। এবং এই গ্রাফের বিভিন্ন নাম ছিল, কী কী নাম লিখছি একে একে। একটা আমাদের রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, বা যাকে বলা হচ্ছে আমাদের আরডিএফ। বাংলায় যদি করি, অরিয় বন্টন অপেক্ষক, এইটা একটা। তারপরটা কি, রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন, অসুবিধা নেই। তাহলে এটা কী লিখবো, আর পিএফ, তাহলে এটা কী বলবো, অরিয় প্রবাবিলিটি মানে সম্ভাব্যতা অপেক্ষক, এইটা। আর একটা শব্দ কি লেখা যায়, যে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, বা আর পি ডি, এইটা। এবার এই যে 3টে শব্দ, এই 3টে শব্দকে একই রকমভাবেই ব্যবহার করা হয়, মানে এই 3টের মানে অ্যাকচুয়ালি একই, কিন্তু স্লাইট পার্থক্য আছে বাই দ্য ম্যাথমেটিক্স। যদি ম্যাথমেটিক্সটা করি তাহলে এই যে 4 পাই আর স্কোয়ার এই শব্দটা কোথা থেকে আসলো, ডিআর এই শব্দটা কোথা থেকে আসলো, সেটা দেখার জন্য কি করা হয়, এখানে একটা ছবি আছে, সেই ছবিটাকে আঁকাই আগে প্রথমে। কেমন, ধরো যে একটা পরমাণু, সেটা আমাদের গোলক, তাহলে গোলকটাকে যদি আমি অর্ধগোলক হিসেবে দেখি, তাহলে এইভাবে দেখা যেতে পারে না, এই মাঝখানে নিউক্লিয়াস, এবং তাকে কেন্দ্র করে কী আছে, তাকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন শেল, সেই শেলগুলো আছে, এইটা। এবার কি দেখছি, যে তাহলে এই ছবিটাকে আমি এখানে আঁকি, যে সাপোজ ধরো এটা আমাদের নিউক্লিয়াস এবং এইটা আমাদের একটা শেল। তাহলে নিউক্লিয়াস থেকে শেল বা প্রথম যে ইলেকট্রন যেখানে থাকছে তার দূরত্ব কত, আর ডিস্টেন্স, এর ডিস্টেন্স ধরা হচ্ছে ডিআর, মানে অতি ক্ষুদ্র দূরত্ব ডিআর। তাহলে এটা তো গোলক, গোলকের ক্ষেত্রে ভলিউম বা আয়তন কত, 4/3 পাই আর কিউব, তাই তো। তাহলে আমাদের ডিভি কত হবে, 4/3 × 3 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর। তাহলে 3 ক্যান্সেল হলো, তাহলে থাকলো কত আমাদের 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর, এটা হচ্ছে ডিভি, এইটা। এবার এই যে আমরা লিখছি আর ডিএফ, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে আমাদের এই যে আর স্কোয়ার, মানে এই যে আর স্কোয়ার, সেই আর স্কোয়ারের সাথে এই যে ডিভি সেটা গুণন। তাহলে আমাদের কত হচ্ছে, আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর, যাকেই সাজিয়ে লিখলে কী হয়, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার স্মল আর স্কোয়ার ইন্টু ডিআর, তাই তো। তার মানে এই যে ডিভি, সেই ডিভিটাকে কী বলছি, ডিভিটাকে বলছি কি ক্ষুদ্রতম আয়তন। কোন কোন রিজিয়নের মধ্যে, আর এবং আর প্লাস ডিআর, আর কারণ টোটাল দূরত্বটা কত, টোটাল দূরত্ব তাহলে আর প্লাস ডিআর হবে, আর প্লাস ডিআর। তাহলে যে আর এবং আর প্লাস ডিআর এই দূরত্বের মধ্যে, এই দূরত্বের মধ্যে, তাহলে এই যে টার্ম রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটা কত, সেটা অ্যাকচুয়ালি 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু ডিআর। এর সাথে আমাকে কাকে প্লট করতে হবে, তখন এইটা ভার্সেস স্মল আর, এই প্লটটা এবার আমরা দেখছি। প্লটটা করার আগে একটা ছোটো কনসেপ্ট বলি, এই 3টে শব্দ লিখলাম না, আরডিএফ, আরপিএফ বা আমাদের আরপিডি, যখন এই শব্দটা শুধু না হয় 4 পাই আর স্কোয়ার স্মল আর স্কোয়ার, এই শব্দটাকে কী বলছে, এই শব্দটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে এই যে আরডিএফ বা আর পিএফ প্রবাবিলিটি ফাংশন, কিন্তু এর সাথে মানে আর স্কোয়ার স্মল আর স্কোয়ার ইন্টু ডিআর, এই ডিআর শব্দটা যখন গুণ করা হয় তখন এই পুরো শব্দটাকে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে, রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি। মানে ডেন্সিটি শব্দটা
ডেনসিটি এবং ফাংশন কি মনে রাখবো, ডেনসিটি শব্দটা মানে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি এবং রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন এদের মধ্যে মানে সূক্ষ্মতম পার্থক্য কি, যে একটা শুধু ডিআর গুণ করে আসে আর একটা হচ্ছে উইদাউট ডিআর মাল্টিপ্লিকেশান, কিন্তু ইন জেনারেল এই দুটোকে আমার সমান হিসেবে ধরা হয়। এবং তোমাদের বইগুলোতে দেখবে যেটাকেই রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি সেটাকেই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন হিসেবে প্রকাশ করা হয়েছে। 1s এর ক্ষেত্রে এখনও যাক গ্রাফটা কেমন হবে, এবং এই যে রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন সেটাকে আমি পি ব্র্যাকেটে স্মল আর দিয়ে লিখছি, কারণ এই বড় বড় রাশিগুলো আর কন্টিনিউ করবো না। পি আর মানে প্রবাবিলিটি ডেন্সিটি সেটাকে নির্দেশ করছে ফর 1s, এটা কিন্তু ফর 1s এর ক্ষেত্রে কেমন হয় গ্রাফটা, ঠিক একদম ঘেঁষে বেরিয়ে যায়, যতটা উঁচু হওয়ার কথা তো অতটা উঁচু হয়ে বেরিয়ে আসে। 2s এর ক্ষেত্রে গ্রাফটা কেমন হয়, পি আর ফর 2s কেমন, এটা ধরো এরকম, এইরকম, এটা একটু লম্বা করে দাও, এইরকম, এটা ফর 2s। 3s এর ক্ষেত্রে গ্রাফটা কেমন, পি আর ফর 3s, আরের সাপেক্ষে করছি, এই 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 এটারও এরকম 3s। এবার চলে আসবে কারা আমাদের, এবার চলে আসবে 2p, তাহলে পি আর ফর 2p, এইটা 2pর ক্ষেত্রে কেমন হবে, এটা 2pর ক্ষেত্রে হবে। 2pর পরে কি ছিল, পি আর, তাহলে 3pর ক্ষেত্রে করা যাক। 3pর ক্ষেত্রে গ্রাফটা কেমন, এই এবং এইটা এইরকম, একটু একটু করে তফাৎ আছে গ্রাফগুলোর, দেখাই। আর হচ্ছে আমাদের 3D, পি আর ফর 3D আর, এইটা একটু ব্যতিক্রম। এরকম করে চলে যাচ্ছে। এই গ্রাফগুলো থেকে বিশেষ যে পয়েন্টসগুলো দেখার কথা, ফার্স্ট দেখা হচ্ছে 1s এর জন্য। ফার্স্ট পয়েন্টে কী বলছে, ফর 1s যে গ্রাফ, সেই 1s গ্রাফের ক্ষেত্রে কী হচ্ছে যে আর এর মান যখন 0 সেই রিজিয়ানে, মানে ওয়েন আর টেন্স টু 0, মানে আর এর মান মোটামুটিভাবে যখন 0, তখন কি হচ্ছে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, এই যে শব্দটা লিখলাম পি আর, এটি অ্যাকচুয়ালি কি 4πr² স্মল r² ইন্টু ডিআর, তাই তো। এই শব্দটা কি বলছে, এই শব্দটা বলছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, probability of finding electron at volume dv, যে ভলিউম, সেই ডিভি ভলিউমের মধ্যে ইলেকট্রন খুঁজে পাওয়ার যে সম্ভাবনা। আর যখন শুধু r² ছিল সেটা কি ছিল, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন অ্যাট এ ডেফিনেট পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দুতে। তাহলে আর এর মান যখন 0 মানে এইদিকে যখন যাচ্ছি তখন কি হচ্ছে, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন 1s এর ক্ষেত্রে কি হচ্ছে, নিউক্লিয়াসের কাছে খুব বেশি হয়। তাহলে পি আর মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন অ্যাট ভলিউম ডিভি, সেটা কি হচ্ছে নিউক্লিয়াসের কাছে, নিউক্লিয়াসের কাছে কি হচ্ছে ম্যাক্সিমাম। এবং এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কি বলা হচ্ছে, এই পয়েন্টগুলো কি বলা হচ্ছে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি ডেন্সিটি, কি ম্যাক্সিমাম প্রবাবিলিটি ডেন্সিটি। 2s এর ক্ষেত্রে কোনটা আমাদের এই এমপিডি, এইটা না এইটা, অবশ্যই যে হামটা উঁচু সেইটা। তাহলে 3s এর ক্ষেত্রে এইটা, 3pর ক্ষেত্রে এইটা, 2pর ক্ষেত্রে তো একটাই আছে এবং 3pর ক্ষেত্রে এই একটাই আছে। 2 নম্বর পয়েন্ট যেটা বলতে পারি সেটা কি, আমাদের 1s, তারপর কাকে নেওয়া যেতে পারে, তারপর নেওয়া যেত 2p, তারপর 3D। এই যে অরবিটাল, সেই অরবিটালগুলোর ক্ষেত্রে কোনো রকম কিন্তু রেডিয়াল নোট পাচ্ছি না। কেন কি, মাঝখানে কোনো বিন্দুতে ছেদ করেছি কি, কার ক্ষেত্রে 1s, 2p আর 3D ছেদ করেনি, তাহলে এদের ক্ষেত্রে নো রেডিয়াল নোড। এই গ্রাফ থেকে এটা বুঝতে পারছি, এই গ্রাফ থেকে 1s, 2p এবং 3Dর ক্ষেত্রে কোনো রকম রেডিয়াল নোড নেই। এবার চেক আউট করে নেওয়া যাক 3Dর ক্ষেত্রে আদৌ আছে কিনা। n - l - 1, n এর মান 3, d এর মান কত 2 - 1,
0 ভেরিফাইড। 2p ক্ষেত্রে কত n মাইনাস l মাইনাস 1, তাহলে কত হবে 2 মাইনাস 1 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 ভেরিফাইড। 3 নম্বর পয়েন্ট কী হচ্ছে, আমরা যদি 1s 2s আর 3s এই তিনটা গ্রাফ দেখি কাকে কাকে 1s 2s এবং 3s, তাহলে দেখব কি নিউক্লিয়াস থেকে যত দূরবর্তী স্থানে যাব, নিউক্লিয়াস থেকে যেমন কার বলছি 1s 2s এবং 3s, নিউক্লিয়াস থেকে যত দূরবর্তী জায়গায় যাচ্ছি তত কী হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট শিফট করে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম পয়েন্টটা গ্রেটার আর এর দিকে যাচ্ছে, আর এর মান যত বৃদ্ধি পাচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট তত নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে। তারপর 2s, তারপর 1s। 4 নম্বর কী বলতে পারি, এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটাও একটা শর্ট কোশ্চেন হিসেবে দেয় কি নাম্বার অফ ম্যাক্সিমাম পয়েন্ট, নাম্বার অফ ম্যাক্সিমাম পয়েন্ট সেটা কীভাবে দেখে n মাইনাস l মাইনাস 1 মানে রেডিয়াল নোড প্লাস 1 মানে কি আলটিমেট n মাইনাস l এইটা দিয়ে। তাহলে 1s এর ক্ষেত্রে দেখা যাক 1s 2s 3s 2p 3p দেখা যাক 1s এর ক্ষেত্রে কত n মাইনাস l 1 মাইনাস 0 একটা, 2s এর ক্ষেত্রে 2 মাইনাস 0 কটা হবে দুটা, 3s এর ক্ষেত্রে 3 মাইনাস 0 কটা হবে তিনটা, 2pর ক্ষেত্রে 2 মাইনাস 1 একটা, 3pর ক্ষেত্রে 3 মাইনাস 1 দুটা। তারপর 3dর ক্ষেত্রে করি, 3dর ক্ষেত্রে 3 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু একটা, এবার মিলিয়ে নেওয়া যাক 1s এর ক্ষেত্রে একটা মিলে গেল, 2s এর ক্ষেত্রে কটা আসছে 2s এর ক্ষেত্রে দুটা, হাম্প কটা হাম্প এই একটা দুটা, কিন্তু এমপিডি মানে সর্বোচ্চ পয়েন্ট সেটা কটা সেটা কিন্তু একটা। নাম্বার অফ ম্যাক্সিমাম পয়েন্ট অ্যাকচুয়ালি নাম্বার অফ ম্যাক্সিমাম পয়েন্ট এটাও ম্যাক্সিমাম পয়েন্ট এটাও ম্যাক্সিমাম পয়েন্ট, কিন্তু এই দুটোর মধ্যে কোথায় সর্বোচ্চ এটার ক্ষেত্রে। তারপর 3s এর ক্ষেত্রে তিনটা আসছে, 3s এর ক্ষেত্রে একটা দুটা তিনটা, কিন্তু সর্বোচ্চ কোথায় এক্ষেত্রে। তারপর 2pর ক্ষেত্রে কটা আসলো 2pর ক্ষেত্রে একটা মিলে গেল, 3pর ক্ষেত্রে দুটো একটা দুটা, এবং 3dর ক্ষেত্রে একটা 3dর ক্ষেত্রে একটা। তাহলে এই আজকের যে এক্সপ্লানেশনগুলো ছিল সেই 3টে পয়েন্ট এবং 3 ধরনের গ্রাফ আমরা কিন্তু প্লট করলাম, একটা হচ্ছে আর, একটা আর স্কোয়ার, আর একটা 4π স্মল আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার। এই যে 3টে গ্রাফ সেই 3টে গ্রাফ প্লট করে আমরা মোটামুটি কী দেখলাম, মোটামুটি দেখলাম এই গ্রাফের নেচারগুলো, এবং এই গ্রাফের নেচারগুলো আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট, কারণটা কি যে এই যে আর, এই আর শব্দটা বারবার বলছি, আর শব্দটা কার কার সাথে রিলেটেড n এবং l এর সাথে। n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটা কি নির্দেশ করে, সেটা নির্দেশ করে কক্ষকের আকার, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সাইজ অফ অরবিটাল, সাইজ কক্ষকের আকারকে নির্দেশ করে। তাহলে এই সমস্ত গ্রাফ থেকে আমরা হয়তো একটা ক্লু পেলাম কি কোনো কক্ষকের আকার কেমন হবে এগুলো। এরপর আমরা l এবং m বাদ বাকি যে দুটো কোয়ান্টাম নাম্বার আছে স্পিন কোয়ান্টাম নাম্বার বাদ দিয়ে সেই দুটো কোয়ান্টাম নাম্বারের হেল্প নিয়ে নেক্সট লেকচারে যেটা করবো সেটা হচ্ছে আকৃতি বা শেপ। যদি কোথাও কোনো প্রবলেম থাকে বা কোনো ডাউট থাকে তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও।